আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 39 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নাইমুর সাহেবের তেমন কোনো আত্মীয় নেই, যারা আছে সবাই দুঃসম্পর্কের। বহু বছর তাদের সাথে কোনো যোগাযোগ নেই। সৃজাদের নানাবাড়ির পরিবারের দিক থেকেও কেউ নেই, সৃজার মা অনিতা রহমানের একজন চাচাতো ভাই ছাড়া। তিনি বেঁচে থাকাকালীন মাঝে মধ্যে যাওয়া আসা করত। সৃজারা তখন ছোট, সপরিবারে তিনি কানাডায় আছেন আজ 12 বছর। দুই ঈদে সৃজাদের জন্য ঈদই পাঠান, এতটুকুই শুধু সম্পর্ক। তাই নাইমুর সাহেবের মৃত্যুতে দেখা গেল দুটো মেয়ে আর একটা বোন ছাড়া তিনি আর কোনো পরিজনই রেখে যাননি, যারা তার মৃত্যুতে শোকাহত হয়ে দুফোঁটা চোখের জল ফেলবে। তবে কোথা থেকে খবর শুনে নাইমুর সাহেবের পুরাতন অফিস কলিগরা এসেছে। আরও এসেছে তার গ্রামের কিছু মানুষ, যাদেরকে সৃজা এলিজা চেনে না। নীলু বেগম জানালেন তারা গ্রামেরই চেনা জানা। এদের মধ্যে গ্রামের চেয়ারম্যান তার দুই পুত্র নিয়ে জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন। অনেকক্ষণ যাবৎ ব্যাপারগুলো পর্যবেক্ষণ করে ইজান দীর্ঘশ্বাস ফেলে মিজুকে ফোন করে বলল, এই তুই আমার ডিসেন্ট ভাইয়ের শ্বশুর বাড়ি চলে আয়। ওর শ্বশুরটা ইহলোক ত্যাগ করেছে, কিন্তু আত্মীয় স্বজন তেমন কেউ নেই। তুই এলে একজন বাড়বে, আয় দেখে যা। ফোনের ওপাশে মিজু বিস্ময় নিয়ে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন স্যার, কখন কেমনে হলো? ইজান বলল, ডিটেলস বলার জন্য ফোন দিয়েছি। মিজু বলল, না মানে? ইজান বলল, শুন, অত কথা বলার মুডে নেই আমি। চাকরির ভয় থাকলে চলে আয়, নয়তো থালাবাটি নিয়ে কাল থেকে ভিক্ষে করিস। গমগমেশ্বরে কথাগুলো বলে ইজান ফোন রেখে দিল। আর স্যারের ফোন পেয়ে ঘন্টাখানিকের মধ্যেই ছুটে এলো মিজু। চিরদিনের জন্য হারিয়ে ফেলায় সৃজা শেষবারের মতো আব্বুকে জড়িয়ে ধরে কাঁদলেও এলিজা এক বুক শূন্যতা আর অশ্রুভরা চোখ নিয়ে ফেলফেল করে তাকিয়েছিল শুধু। বোনকে সামলেছিল নিজে না কেঁদে। তবে বলার মতো কিছুই ছিল না দুজনের, ছেড়ে যাওয়ার মর্মান্তিক প্রশ্ন ছাড়া। তবে জবাব পায়নি তারা। মসজিদ থেকে কাঠের খাটিয়ে এসেছে, কয়েকজন হুজুর আর এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গও এসেছে। নাইমুর সাহেবকে বাসার নিচে খোলা একটা টুকরো জায়গায় রাখা হয়েছে। শেষ গোসলের পর দাফন কাফন আর বিদায়ের ব্যাপার নিয়ে কথা বলার জন্য ইমাম সাহেব ইহসানকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু ইহসানের সুযোগ হচ্ছে না সেখানে যাওয়ার। বাবার নিথর দেহের কাছ থেকে বিদায় নিয়ে আসার পর থেকে সৃজা ওকে ধরে অসহায় শিশুর মতো কাঁদছে। এ কারণে ওর গলা বসে গেছে, মাথার তালু অসম্ভব গরম হয়ে উঠেছে, কান্নাকাটি করে নিস্তেজ হয়ে পড়েছে। ইহসান কোনো মতে ওকে একটু স্থিতিশীল করতে পারছে না। আদর করে বউকে ধমকে কিছুতেই না। মেয়েটার মুখে শুধু আব্বুকে নিয়েই কথা। মর্মান্তিক দৃশ্য, মর্মান্তিক পরিবেশ। ইসমির মুখ লাল, চোখ দুটো ভারী হয়ে এসেছে, জল গড়িয়ে পড়ছে। বাবা হারা মেয়েটিকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় সে বুঝে পেল না। তবুও সৃজাকে বোনের মতো করে আদর করার চেষ্টা করলো। অনাগত বাচ্চাদের কথা ভেবে তাকে একটু স্বাভাবিক হতে বলল, কিন্তু সৃজার কানে কিছুই ঢুকলো না। শেফালি বুয়া পর্যন্ত সান্ত্বনা দিয়ে অনেক বুঝালো, তবে সেসবেও মনোযোগ নেই সৃজার। এক পর্যায়ে মানসিক ধকল নিতে না পেরে আবারও অজ্ঞান হয়ে পড়ল। ইহসানের এত অসহায় লাগলো যে বাধ্য হয়ে ইহসান আর রশিদকে ডেকে বলল সবকিছু সামলাতে। সৃজার দুরবস্থা দেখে ইহসান ভ্রু উঁচিয়ে বলল, মাস্টারি কম করে নিজের বউ সামলাও বলে এরপর সে মিজু রশিদকে নিয়ে দাফন কাফনের ব্যবস্থার বিষয়ে কথা বলতে গেল। এদিকে ইহসানকে নিজের থেকে সাহায্য করতে দেখে স্মিতা খানিকটা স্বস্তি পেল। যাক, মানুষটার বিবেকবোধ আছে তাহলে। ইমাম সাহেবের সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে ইহসান উপরতলায় বউয়ের খোঁজ নিতে এলো। এসে দেখলো ইসমি এখনো বসে আছে সৃজার কাছে। জ্ঞান ফিরেছে ওর, খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই তেদর মেয়ে কিছুই মুখে তুলছে না। শুকে পাথর বনে গেছে, চেহারাটা এতটুকু হয়ে গেছে যেন রক্ত নেই। গর্ভাবস্থায় এই বুদ্ধিমতী মেয়ে এখন অবুধ আচরণ করছে। ইজান রেগে একটা ধমক দিল সৃজাকে, সঙ্গে সঙ্গেই কেঁদে উঠল সৃজা। ইজান তা দেখে ওকে ঝাঁঝালো সরে বলল, পেটে টুনটুনির ডিম ছাড়া আর কিছু বড় হবে না। অসভ্য মেয়ে, না খেয়ে কান্নাকাটি জুড়াচ্ছে। এতে কি তোমার আব্বু ফিরে আসবে? মানুষটা এখনো বিদায়ী হয়নি, রুহুটাকে কষ্ট দিয়ে শেষ করে ফেলছো তুমি। ওর এই আচানক ব্যবহারে সৃজা হতবাক হয়ে তাকিয়ে রইল। এরপর আবারও ফুপিয়ে উঠল। ইসান রাগে কাঁপতে কাঁপতে ইজানকে ঘাট ধরে বের করে বাইরে এনে বলল, তোর কি মাথা গেছে হারামজাদা? ওকে এভাবে ধমক দেওয়ার সাহস পেলি কোথায়? ইজান বলল, তো কি করব? এভাবে কান্নাকাটি করলে টুনটুনির ডিম ছাড়া আর কিছু দিতে পারবে না তোকে। ইজান বলল, টুনটুনি মানে? ইজান খেপাটে গলায় বলল, তুই ফোনে বললি না তোর ডাবল টুনটুনি আসছে, তো ওরা কি না খেয়ে থাকবে নাকি তোর বউয়ের জন্য? চত্ব সব, বউকে শাসন কর, আমাকে না ধরে। ইজান রক্তবর্ণ চোখে তাকালো, তারপর বলল, নষ্ট কোথাকার? ইজান বলল, তুই নষ্ট, ছাড় আমাকে। সাধু চেহারা নিয়ে ঘুরিস, ওদিকে বাপও হয়ে যাস, সবই কপি। ইহসান বলল, কার কপি? ইজান বলল, আমার। আমি বাবা হচ্ছে শুনেই তো লোভে পড়ে গেলি। ইহসান ওর লাগামহীন কথায় রেগে গিয়ে চোয়ালে একটা ঘুষি বসিয়ে দিয়ে বলল, আমি চেয়েছি আল্লাহ দিয়েছে, তোর থেকে দেখে আমার বাপ হতে হবে এমন দুর্দিন আমার আসেনি, তাই লজিকলেস কথাবার্তা বলে সিন ক্রিয়েট করবি না। স্মিতা অনেকক্ষণ যাবত না খেয়ে আছে, খেয়াল রাখ গিয়ে ফালতু যত্ত সব, খেয়াল রাখ গিয়ে ফালতু যত্ত সব বলে ইহসান ওকে ছেড়ে দিল। স্মিতা এতক্ষণ না খেয়ে আছে, ও মাই গড। ইজান শেফালি বুয়াকে ডেকে খাবার রেডি করে দিতে বলে স্মিতাকে নিয়ে এলো। রুমের দরজা আটকে ফ্রুটসের বাটির সামনে রেখে রাগান্বিত স্বরে বলল, একজন তো না খেয়ে শুকিয়ে মরছে, আপনিও কি তেমন হওয়ার মতলব কষেছেন নাকি? একজন বলতে সে সৃজাকে বোঝাচ্ছে। তা
বুঝে বিষম খেলো ইসমি। ও মাথা নেড়ে না না করতেই ইজান বলল, এক গ্লাস পানিও তো আসার পর থেকে খাওনি, আমি কিন্তু ফিরিয়ে নিয়ে যাব কথা না শুনলে। ইসমি মিনমিন করে বলল, খেতে ইচ্ছে করছে না। ইজান চোখ লাল করলো, তারপর বলল, আমি কিন্তু টুনটুনির ডিম চাই না, হৃষ্টপুষ্ট বাচ্চা চাই। সৃজাকে এই অবস্থায় দেখে বা ওকে রেখে যদিও কিছু খাওয়ার ইচ্ছে বা রুচি নেই ইসমির, তবুও হুমকি শুনে অবাধ্য হওয়ার সাহস করলো না। কারণ ইজানের কথা না শুনলে দেখা যাবে লোকটা রেগে সিন ক্রিয়েট শুরু করবে, যার কোনো মানেই হয় না। ইসমি তাই অনিচ্ছা নিয়ে খাবার মুখে তুলল। ইজান তাকিয়ে তাকিয়ে দেখলো, কিছুক্ষণ পর চিন্তিত মুখে ভ্রু কুচকে বলল, এই বউটার পেটে দুইটা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে তো। ইসমি বিরক্ত চোখে তাকালো, তারপর বলল, ছি, আপনি ওর ভাসুর হন, কথাবার্তা সংযত করুন। ইজানের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। পরক্ষণেই মুখ কালো করে সে বলল, আমি কি অসংযত কিছু বলেছি নাকি? ইসমি বলল, কোথায় কি বলতে হয় এই সেন্স কাজ করে না আপনার? খুব নিয়ে বলল ইসমি। ইজান রেগে গেল, আশ্চর্য, তুমি এভাবে কেন নিচ্ছ ব্যাপারটা? আমি তো ভেড়ার বউয়ের পেটে দুই বাচ্চা নিয়ে তো কান্নাকাটি করছে তাই ভাবছি ওর কথা, শত হলেও আমার বিবেক আছে, তুমি আমাকে এখনো এত খারাপ ভাবো? রাগে দুঃখে ইজানের মাথা খারাপ হয়ে যেতে লাগলো। ও এত চেষ্টা করছে, টুকটাক সবার কথাই ভাবছে, আর ওর নিজের বউ কিনা ব্যাপারটাকে খারাপ ভাবে নিচ্ছে। এই যে সে ভেড়ার কথা শুনে বউয়ের কান্নাকাটি নিতে না পেরে সৃজাদের বাড়িতে ওকে নিয়ে চলে এসেছে, এর কোনো মূল্যই নেই। ভালো হয়ে লাভটা কি তাহলে? হাত পা গুটিয়ে ইজান মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো খাটে। বিছানাটা খুব নরম আর আরামদায়ক। ইজান চাদর টেনে নিল গায়ে। ইসমি তা দেখে বিস্ময় নিয়ে বলল, এ কি, শুয়ে পড়ছেন যে, জানাজায় যাবেন না? ইজান বলল, কেন যাব? আমি খারাপের নামাজ কবুল হয় না, অহেতুক ভালো মানুষের জানাজায় গিয়ে আমি পাপিষ্ট আর আজাবের কারণ হতে চাই না, খুব নিয়ে বলল ইজান। ইসমি বাকরুদ্ধ বনে গেল, সে কি এমন বলেছে যে ফুসফুস করছে? তখনকার কথার প্রভাবই এটা নাকি? ইসমি অস্বস্তি নিয়ে উঠে গিয়ে পাশ ঘেসে বসলো। আমতা আমতা করে বলল, এসব কি অযৌক্তিক কথাবার্তা? খারাপ হলে কি আপনি আমাকে এখানে নিয়ে আসতেন? এত কাজ করতেন আঙ্কেলের জন্য? ইজান তবুও কথা বলল না, সে চোখ বুজে লম্বা হয়ে শুয়ে রইল। ইসমি ভয়ে ভয়ে ওর পিঠ ঠেলে বলল, উঠুন না। ইজান বলল, ধাক্কাবে না। ইসমি বিচলিত কণ্ঠে বলল, মৃত বাড়ি এসে চার জানাজাই পড়লেন না, এটা কেমন বিশ্রী ব্যাপার? লোকে কি বলবে? গর্জে উঠল ইজান। তারপর বলল, যা বলার বলুক, আমার কারো কথায় কিছু যায় আসে না। তোমার যায় আসে? তুমি ওসব নিয়ে পড়ে থাকো। ইসমি মনে মনে বলল, এই লোক বুঝদার নয়, বুঝানোই বৃথা। ইসমি হতাশ গলায় বলল, আচ্ছা, আমি ক্ষমা প্রার্থী। তীক্ষ্ণ স্বরে ইজান বলল, নাটক করো না, তোমার মুখে এক মনে আরেক, আজ পরিষ্কার হয়ে গেল। ইসমি বলল, নাটক করছি না, আমি সত্যি এভাবে বলতে চাইনি আপনাকে। গুমরা মুখে ইজান বলল, ভালো। ইসমি বলল, উঠুন না প্লিজ। ইজান বলল, সরো। ইসমি এবার অসহায় গলায় বলল, আপনি কিন্তু আমাকে আবারও কষ্ট দিচ্ছেন। ইজান তাও উঠল না, কিছুক্ষণ মূর্তির মতো শুয়ে রইল। এরপর একটানে ইসমিকে বাহুডোরা আবদ্ধ করে নিল। ওভাবেই চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ। এক পর্যায়ে ইসমির হাত টেনে নিয়ে বুকের বাপাশে চেপে ধরে বলল, তোমার ওসব কথা শুনলে আমার কেমন হয় দেখো। ও হৃদযন্ত্রের অস্বাভাবিক গতি অনুভব করে ইসমি মুখ তুলে চাইল। তারপর বলল, আপনি এমন কেন? ইজান বলল, কেমন? ইসমি বলল, পাগল। ইজান বলল, সত্যি নাকি? ইসমি বলল, হুঁ। সিরিয়াস দেখালো ইজানকে। ইজান বলল, তাহলে তোমার পেটের ভেতরটাও তো পাগল বের হবে। ইসমি বলল, সেটা ভেবেই তো ভয় হচ্ছে, দুই পাগলকে আমি সামলাবো কেমন করে? দ্রুত স্বরে বলল ইজান, ওটাকে পাবনায় পাঠিয়ে দিলে কেমন হয়? ইসমি বলল, সি, আপনি এত হিংসুটে। চোখ পাকিয়ে ফেললো ইসমি। দেখে ইজান কাচুমাচু করলো, তারপর বলল, হিংসার কি দেখলে এখানে? দুই পাগলকে সামলাতে কষ্ট হবে তাই সমাধান দিলাম। ইসমি বলল, তাহলে আপনাকে রেখে আসলেই হবে। ইজান বিস্মিত ও রুষ্ট। তারপর বলল, আমাকে কেন? ইসমি বলল, কারণ আপনি বড়, আর যে আসবে সে তো ছোট। ইজান বলল, আমি তাহলে ছোট হয়ে যাই স্মিতা? ইসমি বলল, তাহলে তো আপনাকে কোলে নিয়ে ঘুরতে হবে। ইজান বলল, ছি। ইসমি বলল, একটা কাজ অবশ্য করা যায়, আপনি আর আপনার পাগল বাচ্চা দুজন দুজনকে নিয়ে থাকবেন, আমি কোথাও চলে যাব, এত পাগল সামলানো আমার কাজ না। ইজান মুখ গুজো করে ফেললো, তারপর বলল, পা ভেঙে রেখে দেবো, কোথাও যাওয়া চলবে না। ইসমি আবার হাসলো, তারপর বলল, রাগ কমলো? ইজান বলল, হুম। ইসমি বলল, ভাইয়ের শ্বশুরবাড়িতে এসেও আপনার এমন করতে হয়? একটু বুঝদার হতে পারেন না? কিভাবে এত বড় অফিস সামলান আপনি? ভ্রু কুচকে ফেললো ইজান। তারপর বলল, ডাউট আছে নাকি তোমার? ইসমি বলল, থাকার তো কথা নয়। বউয়ের বলার ধরন দেখে ইজান হুট করে হেসে ফেলল। ইসমি তাকিয়ে দেখলো সেই হাসি এত মনোমুগ্ধকর। এভাবে হাসে কেন লোকটা? জানে না এভাবে হাসতে দেখলে ভয় হয় ইসমির, বড্ড বুক পুড়ে। ইসমির হঠাৎ করে চোখের কোণে পানি জমলো। ইজানের বুকে মুখ ঢুকিয়ে লুকিয়েও ফেললো। বলল, উঠুন এবার, দেরি হয়ে যাচ্ছে, নামাজে যেতে হবে। ইজান বলল, জানাজা পড়তে যাওয়ার আগে একটা চুমু খেলে কি পাপ হবে? ইসমি ঠোঁট দুটো ওর কপালে চেপে ধরে অস্ফুট স্বরে বলল, এটুকুতে সীমাবদ্ধ থাকলে পাপ হবে না, জানাজা পড়াতে লাশ নিয়ে বেরোতে হবে কিছুক্ষণের মধ্যেই। ইজান ইসমি আর শেফালি বুয়াকে সিজার ঘরে বসিয়ে দিয়ে গেল। এলিজাকে ডাকতে গেল, কিন্তু মেয়েটা ফুপির কাছেই বসে রইল। বাবাকে বিদায় দিতে গেল না। নিচতলায় ভাড়াটিয়া মহিলাকে এলিজার কাছে থাকার অনুরোধ করে ইজান হতাশ হয়ে চলে এলো। সিঁড়িঘর দিয়ে নামার সময় ইজান খোঁচা দেওয়া কণ্ঠে বলল, এই বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। ইজান ওর দিকে রক্তবর্ণ চোখ করে তাকালো, তারপর বলল, তাহলে চলে যা। মুখ ঝামটা দিয়ে ইজান নেমে গেল। ইজান সেদিকে কটমট করে তাকালো। ভেড়াটা এখানে এসেও তাকে অপমান করেই যাচ্ছে, এর সে সুযোগ পেলেই নেবে। সে রাগ সামলে পকেট থেকে টুপিটা মাথায় পড়লো। জানাজার নামাজে গিয়ে সে দাঁড়ালো ইজানের ঠিক ওই পাশে।
আশেপাশের যারা ছিল তারা অবাক হয়ে কানাঘোষা শুরু করলো। একই চেহারার দুটো ছেলে, এতক্ষণ তাহলে তারা কে কার সাথে আলাপ করেছে? নাইমুরের মেয়ের জামাইয়ের সাথে নাকি মেয়ের ভাসুরের সাথে? আশ্চর্য। শেষ বিকাল, দাফন কাফন সম্পন্ন করে ইজানের উপর একটা দায়িত্ব চাপিয়ে দিয়ে রশিদকে নিয়ে ইসান কোথায় যেন একটা কাজে গেছে, আর খতিবের সাথে কথা বলতে ইজান এসেছে মসজিদে। এখানে আরো কয়েকজন মুরব্বী গোছের লোক, তারা বরাবরই ওকে ইসানের সাথে গুলিয়ে ফেলছে। জামাই ডাকছে, ইজান কয়েকবার ভুল শুধরে দিয়েছে, তবুও কাজ হচ্ছে না। নাইমুর সাহেবের গ্রামের চেয়ারম্যান লোকটা তো এসে রীতিমতো ওকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করে ফেলেছে, জামাই বাবাজি, নাইমুরের সব মেয়েদেরই কি বিয়ে হয়ে গেছে? ইজান বলল, না, একজনের হয়েছে শুধু। চেয়ারম্যান বলল, তো আরেকজন বাকি? ইজান বলল, জি। বিরক্তি নিয়ে কথাটুকুর উত্তর দিয়ে সে চলে এসেছিল ওখান থেকে, কিন্তু খতিবের সাথে কথা বলে মসজিদের বাইরে এসে জুতো পায়ে দেওয়ার সময় চেয়ারম্যানের গাড়ির একটা ছেলে ওর সঙ্গে এসে আলাপ জুড়ে দিল। এক কথা দুই কথা বলার পর লাজুক হেসে বলল, জানি এই সময়টা কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু আপনি তো এখন ওদের অভিভাবক, তাই বলছি আপনার ছোট শালিকার হাত যদি দিতেন, কথা দিচ্ছি খুব ভালো রাখবো। ইজান বলল, ছোট শালির হাত মানে? ছেলেটি বলল, মানে বিয়ে। ইজান তাজ্জব হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। ছোট শালি বলতে সে সৃজার বোন এলিজাকে বোঝাচ্ছে, সেটা বুঝতে বেগ পেতে হলো না ইজানের। সে ছেলেটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে এরপর আগাগোড়া জোহরি চোখে পরখ করে জিজ্ঞেস করলো, যোগ্যতা? ছেলেটি বলল, লন্ডনে এমবিএ করছি। ইজান বলল, বউ নিয়ে রাখবে কোথায়? ছেলেটি বলল, লন্ডনে। ইজান প্রশ্ন করলো, বয়স কত? ছেলেটি বলল, 28। ইজান বলল, সরি, হবে না। ছেলেটি বলল, কেন, আমার বয়স বেশি? ইজান শক্ত গলায় বলল, সাথে বিবেক বুদ্ধিও কম, হাঁটুর নিচে। ছেলেটা থতমত খেয়ে বলল, কেন এমন মনে হলো? তীক্ষ্ণ গলায় ইজান বলল, মুর্দা বাড়িতে কেউ এসে বিয়ের প্রস্তাব দেয়? ছেলেটি বলল, কিন্তু। ইজান বলল, তাছাড়া এ বাড়িতে মেয়েরা খুব দামি, তোমার মতো যে সে এসে ভিক্ষা চেয়ে বেড়াই। কতক্ষণ আগেও একজন চেয়ে গেল, সেটাকেও রিজেক্ট করেছে আমার ভাই। আপনার ভাই? সে কেন? ইজান কিরমির করে বলল, কারণ শালিটা আমার না, আমার ভাইয়ের। তবে যেরই হোক না কেন, মেয়ে বিয়ে দেওয়া হবে না। আর এসব অবান্তর কথাবার্তা বলে পরিস্থিতিটাকে ঘোলাটে করো না, ওয়ার্ন করে দিলাম। ছেলেটা ব্যাপারটা বুঝতে পেরে কতক্ষণ হা করে দাঁড়িয়ে রইল, এরপর লজ্জিত ভঙ্গিতে চলে গেল। ইজান সেদিকে তাকিয়ে গালি ছুড়ল কয়েকটা। সুযোগ সন্ধানীগুলো সব জায়গায় শুধু স্বার্থ খুঁজে বেড়ায়, মরা বাড়িটাকেও ছাড়লো না। এখানে এসেও দেখাদেখি করছে ইতরের দল। ইজান থুতু ফেললো ঘৃণাই। তবে সৃজাদের বাড়িতে ফেরার পর আবারও সেই ছেলেটা এদিক ওদিক ঘুরঘুর করতে করতে এক পর্যায়ে ইজানের কাছে এলো। ইজান তখন গেটের কাছে দাঁড়িয়ে মিজুর সাথে পরদিন লোক খাওয়ানোর কাজ নিয়ে কথা বলায় ব্যস্ত। ছেলেটা পেছন থেকে ডেকে বলল, একটু কথা বলা যাবে ভাইয়া? ইজান পেছনে ফিরে তখনকার চেংড়াটাকে দেখে ভ্রু উঁচিয়ে চাইলো। ভেতরের বিরক্তিটা বুঝতে দিল না, তারপর বলল, আগের মতোই গাইগুই করে বলল, মানে কিভাবে যে বলি, মানে এই পরিস্থিতিতে জানি এখন বলা ঠিক হবে না, কিন্তু না বললে পরে আর সুযোগ পাবো না, তাই এখন বলছি। ইজান রাগান্বিত গলায় বলল, দেশ বিদেশ না ঘুরিয়ে এনে সোজা সাপটা বলে ফেলো। ছেলেটা ভদ্রতার সুযোগ হেসে একটু আগে যা বলেছিল সেগুলো আবার বলল ইজানকে। শুনে মাথাটা গরম হয়ে গেল ওর। মানে কি, একবার না করে দিল, এরপরেও এই ছোকরা শালিচাই করছে, নষ্ট ছেলে কোথাকার। ইজান ঠাটিয়ে একটা চর বসিয়ে দিল ওর গালে। মিজু আটকে উঠে বলল, স্যার কি করেন, লোকজন আছে তো? ইজান রাগে কাঁপতে কাঁপতে বলল, এই শালা ইতরটার মরা বাড়িতে এসে বিয়ের শোক জাগছে, একে গেটের বাইরে বের করে দিয়াই, তখন থেকে আমার মাথা কাচ্ছে, গরু বলদ কোথাকার।